শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও সঙ্গে আছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি এবং শুভ সকাল সবাইকে। রাঙা সকালে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য জানিয়ে রাখছি গান এবং আড্ডা নিয়ে আমাদের সময় কাটবে। তো প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন উদ্যোক্তা আশিকুর রহমান তানিম। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। আমরা পুরোটা সময় জুড়েই আপনার সঙ্গে গল্প করব, তবে আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। যেমনটা আমরা অনুষ্ঠান শুরুর প্রাককালে বলছিলাম যে জন্ম এবং শৈশবের কী স্মৃতি মনে আছে যেটা আমাদের অনুষ্ঠানে বলা যায়। আচ্ছা, আমার বেড়ে ওঠা ঢাকা শহরেই। সো আমার বাবা সরকারি চাকরি করতেন। সো আমাদের বাসা ছিল হচ্ছে স্কাটন গার্ডেনে। সো অফিসেস কোয়ার্টারে, ওখানেই আমার বড় হওয়া ছোটোবেলা অ্যাকচুয়ালি। ওখানেই আমার এক ভাই এক বোন। সো আমার বড় ভাই থাকেন হচ্ছে আমেরিকাতে, আমার বোন ঢাকা শহরেই থাকেন। তারপরে আমার বাবা মারা যান হচ্ছে 91-এ। এরপরে আমরা ওখান থেকে স্কাটনে মুভ করি, ওখানেই ছোটবেলা থেকে বড় হওয়া। বাবাকে কত বছর পাওয়া হয়েছে তাহলে? অ্যারাউন্ড 7 বছরের মতো। কোনো স্মৃতি কি মনে আছে বাবার সাথে? হ্যাঁ, ছোটোখাটো টুকটাক তো মনে আছেই। আমার বাবার একটা চেয়ারে বসে থাকতেন বাসায়, যখন হুজুর আসতেন কিংবা বাসায় কেউ হুজুর আসলে বেসিকলি মনে আছে যে আমার বাবা ডাকতেন, তানিম হুজুর এসেছে, আচ্ছা পড়তে বসো। সো বাবা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন, সেগুলো মনে আছে। রাইট। আপনি বড় ছিলেন ভাই বোনদের? আমি সবার ছোট। সবার ছোট। সো ফ্যামিলি স্কুলিংয়ের জায়গায় থাকে না যে সন্তান বড় হয়ে এটা হবে ওটা হবে, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল ছোটোবেলাতে আপনার? না, সেই ধরনের কিছু ছিল না। আমাদের একটাই ফ্যামিলি থেকে একটাই সবসময় ইনস্ট্রাকশন ছিল আমার মায়ের, যে আমাদের ফ্যামিলি সবাই মিউজিক নিয়ে খুব ঘরোয়া পরিবেশে সবাই মিউজিক করে। সো ছোটবেলা থেকে মনে আছে যে বাধ্যতামূলক ছিল সকালবেলা উঠে রেওয়াজ করতে হবে। সো এটাই ছিল শুধুমাত্র। বাট বড় হয়ে কি হব, কোন সাবজেক্টে পড়াশোনা করব, এই বিষয়ে কখনোই কোনো ধরনের ইনস্ট্রাকশন কিংবা কোনো ধরনের বাধ্যতামূলক কিছু করা ছিল না। আপনার রেওয়াজ করতে ভালো লাগতো? গান? আমি গান গাইতে পছন্দ করতাম না, আমি মিউজিক করতে পছন্দ করতাম এবং মিউজিক করেছি সারা জীবন। সো আমার মনে আছে। মিউজিক বলতে কম্পোজিশনের কথা বলছেন? না, আমি পিয়ানো বাজাতাম, পিয়ানো এখনো বাজাই অ্যাকচুয়ালি। সো ওই সময় ধানমন্ডিতে একটা ইনস্টিটিউট ছিল, ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল। এটা হচ্ছে কোরিয়ান একটা ইনস্টিটিউট। সো ওখানে আমার ওখানে পিয়ানো করা। সো ওখানে বেসিক্যালি ওনারা বলতেন ডিপ্লোমা অফ মিউজিক। সো সেটা আমার করা। সো মেজর ছিল পিয়ানো। সো এটাই। জি, আমরা একটা কাজ করি, আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই, তারপরে এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আপনার সঙ্গে গল্প করব। আশিকুর রহমান তানিম একজন অভিজ্ঞ প্রযুক্তি এবং ব্যবসায়িক কৌশলবিদ, যিনি উদ্ভাবন ভিত্তিক পণ্য উন্নয়ন, শিক্ষা এবং উদ্যোক্তা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার পেশাগত যাত্রা শুরু হয় 2005 সালে সিনিয়র ট্রেনিং অফিসার হিসেবে। এরপর ইনসোর্সেস এডুকেশনে কমপ্লায়েন্স ম্যানেজার এবং অস্ট্রেলিয়ান আইডিয়াল কলেজে ডিরেক্টর অফ স্টাডিজ হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালেই তিনি অস্ট্রেলিয়ায় শিক্ষা খাতভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান ECVET প্রতিষ্ঠা করেন এবং সেখানে 11 বছর ম্যানেজিং পার্টনার হিসেবে কাজ করেন। পরবর্তীতে EduMech-এর কো-ফাউন্ডার হিসেবে তিনি ভার্চুয়াল রিয়েলিটি এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষা প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। এরপরে তিনি CareFormative-এ স্বাস্থ্যসেবার জন্য স্মার্ট মনিটরিং প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দেন। 2019 সালে তিনি প্রতিষ্ঠা করেন থিঙ্ক এবং থিঙ্ক ল্যাবস, দুটি উদ্ভাবন ভিত্তিক প্রতিষ্ঠান, যেখান থেকে পরিবেশ বান্ধব জেনারেটর মনিটরিং সিস্টেম, পানির বিলিং সিস্টেম, মশা নিয়ন্ত্রণের স্মার্ট ডিভাইস সহ নানা ধরনের স্মার্ট ইলেকট্রনিক পণ্য উদ্ভাবিত হয়েছে। একই বছর থেকে তিনি ওয়ার্কস্টেশন 101-এ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যুক্ত আছেন। জি, পুরোপুরি প্রযুক্তি নির্ভর ক্যারিয়ার। আমরা একটু স্কুল কলেজের গল্পটাও শুনতে চাই, কোথায় পড়েছেন? আমার স্কুলিং হচ্ছে এজি চার্চ স্কুল। এটা হচ্ছে একটা মিশনারি স্কুল। এটা স্কাটনেই ছিল। সো ওখানেই আমার স্কুলিং করা। পরবর্তীতে প্রাইভেটে এ লেভেলস করা। সো এ লেভেলসের পরে আমার অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা ছিল। সো অস্ট্রেলিয়ার সব কিছু প্রসেস। প্রাইভেটে ও লেভেল বলতে? সো আমাদের এখন আমি জানি না সিস্টেম কি, তখন সিস্টেম ছিল যে কোনো স্কুলের আন্ডারে আপনি ও লেভেলস করতে পারেন, অর ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন করে ডিরেক্টলি ও লেভেলস এক্সামগুলো দিতে পারেন। রাইট। সো হোম স্কুলিং করে ও লেভেল করছে অনেকে আছে। হোম স্কুলিং না, অ্যাকচুয়ালি প্রাইভেট স্যারদের বাসায়। আপনি পড়লেন স্কুলে, কিন্তু ও লেভেল কেন করলেন তাহলে? মানে আপনি কি বাংলা মিডিয়ামে পড়ে ওটা ওখানে দিয়েছেন? না, ইংলিশ মিডিয়ামই ছিল। এজি চার্চ ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। ওকে ওকে। সো এটাকে প্রাইভেট কেন আমরা বলছি তাহলে? সো
দুটা পদ্ধতি আছে আপনি স্কুলের থেকে ডিরেক্ট রেজিস্ট্রেশন তখন করা যেত এখন আমি জানি না এখনকার সিচুয়েশন কি তো স্কুলের মাধ্যমে আপনি ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন করতে পারেন অর আপনি প্রাইভেটলি প্রিপারেশন নিয়ে ব্রিটিশ কাউন্সিলে যে ফর্ম ফিল আপ করে ওদের ফিস পে করে ডিরেক্ট মানে এক্সামগুলোতে অ্যাপিয়ার করতে পারেন সো আমাদের সময় এটা খুব পপুলার ছিল যে স্যারদের কাছে পড়ে ডিরেক্টলি ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন করে ও লেভেলস কমপ্লিট করা সো এটা কোনো স্কুলের আন্ডারে হতে হবে এমন কোনো কথা ছিল না তখন মানে রিকোয়ারমেন্টে ছিল না তখন সো ওভাবে করেই করা সো ও লেভেলস শেষ করে অস্ট্রেলিয়ার প্রিপারেশন নিলাম অস্ট্রেলিয়াতে যাওয়ার সো মাঝখানে একটু গ্যাপ ছিল সো ওই গ্যাপটাতে চিন্তা করলাম যে ওয়েস্ট করবো তার চেয়ে কোন একটা ইউনিভার্সিটিতে ঢুকি সো তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ঢুকলাম আচ্ছা ইউনিভার্সিটিতে যাবার আগে যদি একটু বলি যে আমাদের মানে মোটামুটি স্কুলে গেলে দেখা যায় অনেক বন্ধু বান্ধব হয় বা একটা পরিবেশ পাই আমরা আপনার ক্ষেত্রে হলো আপনি প্রাইভেট আসলে এটা বললেন সো সবকিছু মিলিয়ে না ফ্রেন্ড প্রাইভেট গুলো হচ্ছে স্যারের বাসায় ধরেন আপনার ব্যাচে 25 জন 20 জন করে পড়ছে তার মানে স্যারের বাসায় গিয়ে ওটা জি স্যারদের বাসায় স্যারদের কোচিং সেন্টার গুলো ছিল ওখানে যে পড়তাম তখন আচ্ছা তো কেমন ছিল আসলে দিনগুলো ইন্টারেস্টিং ডিফারেন্ট ছিল এত টেনশন ছিল না এত বিজি ছিলাম না লাইফ নিয়ে পড়াশোনা করতাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম স্যারদের বাসায় পড়াশোনা শেষ করে বাসায় যেতাম বাসায় যে পরীক্ষার প্রিপারেশন নিতাম সো এই ও লেভেলসের প্রিপারেশন এই 2 বছর মানে ও লেভেলসের জন্য ধরেন ফর এক্সাম্পল 1-1.5 বছরের মতো টানা প্রিপারেশন নেওয়া সো স্যারদের বাসায় পড়তাম স্যার যা পড়াতেন সেগুলো বাসায় যে অনেক সিরিয়াস স্টুডেন্ট মানে সবসময় পড়াশোনা একেবারেই না সো মিউজিক ছিল ওয়াজ আ বিগ পার্ট অফ মাই লাইফ সো তখন ছোট করে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ফ্রেন্ডরা মিলে করতাম আমার কাজিন আছে তানিম খাওতো ভাই সো ওর সাথে আমার একটা ব্যান্ড ছিল তো আমরা প্র্যাকটিস করতাম সপ্তাহে একদিন আমাদের বাধা ধরা না ছোট থাকতে ওকে আপনার আরো একটি গল্প জানছিলাম আপনি শিশু একাডেমিতে আপনার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছিল ও আচ্ছা সো বেসিক্যালি ছোট থাকতে কালচারাল সেগমেন্টে আমরা একটু বেশি ফোকাস করতাম সো ছবি আঁকাআঁকি করতাম ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় আঁকাআঁকি শিখলাম সো পার্ট অফ দ্যাট ছিল হচ্ছে যে একটা কম্পিটিশন হলো ওখানে আমার কিছু আর্ট ওয়ার্ক প্রেজেন্টেড হলো একেবারে ছোট থাকতে এরপরে আস্তে আস্তে স্কেচ শুরু করলাম অয়েল পেস্টেল থেকে স্কেচ থেকে অয়েল পেইন্টিং করতাম সো এটাই অ্যাগেন মানে প্রাইভেটলি আর মিশনারি স্কুলে কত বছর থাকা হলো ওখানে সো ওখানে ছিলাম হচ্ছে বেসিক্যালি মিশনারি স্কুল বলতে কি ওটা হচ্ছে অ্যাসেম্বলিজ অফ গড চার্চ স্কুল বলে সো বেসিক্যালি এটা হচ্ছে ইউনিসেফের আন্ডারে একটা স্কুল ছিল বাট মিশনারি স্কুল সো ওখানে আপনার একটা চার্চ ছিল সো কত বছর পড়লেন ওখানে ওখানে ক্লাস 5 পর্যন্ত পড়লাম আচ্ছা ক্লাস 5 পর্যন্ত পড়ে ওখানে ক্লাস 5 পর্যন্তই ওটা অ্যাকচুয়ালি স্কুলটা এরপরে ওদের একটা এগ্রিমেন্ট ছিল হচ্ছে আগা খান স্কুলের সাথে ডিরেক্ট কোলাবোরেশন সো ওখানে 5 এর পরে 6 থেকে আগা খান স্কুলে যাওয়ার কথা বাট আগা খান যেহেতু অনেক দূরে উত্তরাতে ছিল তখন উত্তরা অনেক দূর ছিল আমাদের ওই সাইড থেকে সো তখন আর আমার মা অ্যালাউ করলেন না যে না এত দূরে পাঠাবো না আচ্ছা সো এরপরে এই আর কি এটাই এক্স্যাক্টলি সো আপনি যেখানটা ছিলেন যে আপনি দেশের বাইরে যাওয়ার আগে কিছুটা সময় ব্র্যাকে ছিলেন জি আমি খুব লাকি যে ব্র্যাকে তখন আপনার ফার্স্ট সেমেস্টারেই টার্কি নিয়ে যেত এটা ছিল আমার লাইফের মানে ব্র্যাকে থাকাকালীন অবস্থা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস সো টার্ক হচ্ছে ওনাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পাস যেটা সাভারে সো ওখানে শুরুর দিকে আমি 1 মাস মিস করলাম আমার একটা অ্যাক্সিডেন্ট হলো বাসায় স্লিপ করে পড়ে স্লাইড ভেঙে ঢুকে গেলাম সো আমার পায়ের কয়েকটা টেন্ডন কাটা গেল সো আই জয়েন্ড আ মান্থ লেটার বাট ওখানে যে কদিন ছিলাম ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ওয়াই পুরো প্রোগ্রামটা এত সুন্দর করে ডিজাইন করা যে ডাজন্ট ম্যাটার আপনি ঢাকা থেকে আসেন কিংবা আপনার স্কুলিং ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে কোনো ম্যাটার করে না সো ওনারা এই বেসিক কোর্সটা এমনভাবে ডিজাইন করে যে যেখান থেকে আসুক একটা সার্টেন স্ট্যান্ডার্ডের মাধ্যমে যাতে ওখানে সময়টা কাটায় এবং ওখান থেকে বের হওয়ার পরে একটা চেঞ্জ পারসন হয় আমার মনে আছে যেরকম ফর এক্সাম্পল আমাদের সময় ছিলেন ইউসুফ স্যার আমাদের ডাইনিং হলে আসতেন এসে আমাদেরকে মানে চামচ কিভাবে ধরতে হয় কাঁটা চামচ কিভাবে ধরতে হয় ফর্ক নাইফ কিভাবে ধরতে হয় কিভাবে কাটতে হয় এগুলো উনি মানে ধরে ধরে সবাইকে শেখাতেন ওখানে আমাদের ওখানে বল হতো সেখানে ফর্মাল ড্রেস পরে যে বলে পার্টিসিপেট করতে হতো ওখানে কালচারাল অ্যাক্টিভিটিস হতো ওখানে ইংলিশ ফাউন্ডেশন কোর্সেস হতো ওখানে কম্পিউটার ফাউন্ডেশন কোর্সেস হতো সো ইট ওয়াজ রিয়েলি নাইস রেসিডেন্সিয়াল ক্যাম্পাস একটা বন্ডিং হয়েছে পুরো ব্যাচটার সবাইকে চেনে কারণ 3-4 মাস একটা জায়গায় একটা কনফাইন্ড স্পেসে সবাই আছে
সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি 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 দেন ওরা একাডেমিক্যালি যেখান থেকে পারে সেভাবে কোর্স করছে রাইট ওখানে বেসিক্যালি সবার জন্য থাকতে হবে ম্যান্ডেটরি জি ওখানে ডিপার্টমেন্টস ছিল আর্কিটেকচার ডিপার্টমেন্ট আলাদা সিএসি আলাদা বিজনেস ডিপার্টমেন্টস আলাদা ওনাদের আমাদের সবার আলাদা আলাদা ক্লাসই হতো বাট একই এনভায়রনমেন্টে একই ক্যাম্পাসে সবাই থাকা সো আপনি যদি একটা সিটি ক্যাম্পাসে ধরেন আর্কিটেকচারাল বিল্ডিং আমাদের সময় ব্র্যাকের আলাদা ছিল সিএসসি এক জায়গায় ছিল বিবি এক জায়গায় ছিল সো আর্কিটেকচার স্টুডেন্টদের সাথে কিন্তু আমাদের কোনো কোঅর্ডিনেশন হওয়ার কথা না যেহেতু টার্কে আমরা গিয়েছি আমরা কিন্তু সবাইকে চিনি সব ডিপার্টমেন্টের সবাইকে চেনে বলতে গেলে সো আপনি অস্ট্রেলিয়াতে চলে গেলেন ওখানে কোথায় পড়লেন অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ ওলঙ্গং সো এটা হচ্ছে সিডনি থেকে অ্যারাউন্ড 1.5 ঘন্টা দূরে সো ইটস আ বিউটিফুল সিটি আপনার পুরা সিটিটা গড়ে উঠেছে হচ্ছে ইউনিভার্সিটিটাকে সেন্টার করে ওকে সো ইটস এ ইউনিভার্সিটি সিটি বলে ছোটখাটো সিটি বলে সো অ্যান্ড ইটস আ বিউটিফুল ক্যাম্পাস আমাদের ইউনিভার্সিটির মাঝখান দিয়ে আপনার একটা ছোট ওয়াটারফল যায় তারপরে এক সাইডে আপনি পাহাড় দেখতে পারবেন সো ইট ওয়াজ এ ম্যাসিভ ক্যাম্পাস সো ওলঙ্গং ইউনিভার্সিটি পড়াশোনা করা কোন সাবজেক্ট আমার মেজর ছিল হচ্ছে ব্যাচেলর অফ কমার্স মেজরিং অ্যাকাউন্টিং অ্যান্ড মাইনর ছিল হচ্ছে লতে ল অ্যান্ড অ্যাকাউন্টিং পড়লেন আপনি অ্যাকাউন্টিং এ ক্যারিয়ার হলো আমার আগে ক্যারিয়ার আমি ব্র্যাকে ছিলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ সো ওখান থেকে শিফট করে এই সাইডে চলে গেলাম কেন কারণ আমার বিজনেস করার ইচ্ছে ছিল সবসময় ওকে সো আমার ভাই বললেন যে যেহেতু বিজনেস করবা why don't you study that why take the trouble of going through engineering আচ্ছা সো শুরু করলাম অ্যাকাউন্টিং মাইনর করলাম লতে ওলঙ্গংয়ে ফাইন সো আপনার ইনিশিয়াল ক্যারিয়ার কিসে ছিল ইনিশিয়াল ক্যারিয়ার ছিল হচ্ছে ট্রেনিং সেগমেন্টে সো আপনি জানেন যে দেশে বাইরে গেলে আমাদের অড জবস করতে হয় when you're a student right সো আমি অড জবস করতাম করতে যে দেখলাম যে I got a very good opportunity as a training officer for one of the companies so they used to maintain a chain of petrol station বড় কোম্পানি ছিল সো আমার ফাংশন ছিল ওখান থেকে আমার ট্রেনিং ক্যারিয়ারটা শুরু আমার ফাংশন ছিল হচ্ছে বিভিন্ন জায়গায় যে ট্রেনিং দেয়া কিভাবে ডিফারেন্ট কোম্পানি পলিসিস এন্ড প্রসিজার্স তারপর হচ্ছে কিভাবে ক্যাশ রেজিস্টার মেইনটেইন করতে হয় এটসেট্রা স্টোর ম্যানেজমেন্ট কেমনে করতে হয় এগুলো নিয়ে এবং এটা মনে হয় আপনি পড়াশোনা অবস্থাতেই বলছেন কারণ পড়াশোনার পাশাপাশি করতে হয় কিন্তু আফটার কমপ্লিটিং ইউর এডুকেশন লাইক আমরা যেহেতু আপনাকে টেকনোলজিতে দেখছি বড় কন্ট্রিবিউশনের জায়গাটাতে সো এডুকেশন কমপ্লিট করার পর আপনি কোথায় জয়েন করলেন সো এডুকেশন কমপ্লিট করার পরে আমি এডুকেশন লাইনেই ঢুকলাম আমি পড়ানো শুরু করলাম ইন ডিফারেন্ট ভোকেশনাল ইনস্টিটিউটস অ্যান্ড হায়ার এডুকেশন প্রোভাইডার্স সো বাংলাদেশে ভোকেশনাল সেক্টরটা ওভাবে করে ডেভেলপ হয়নি সো একটা সবসময় একটা নেগেটিভ পারসেপশন আছে ভোকেশনাল সেগমেন্টের But Australia, the entire economic backbone is the vocational education and training sector. ওখানে আপনার bricklaying course থেকে শুরু করে all the way to aeronautics, everything is covered in vocational sector. আপনার ওখানে child care courses আছে, aged care courses আছে, nursing courses আছে, AI এখন যেরকম AI শুরু হয়েছে, cyber security এগুলো সব কিছু এটাতে covered. So আমার শুরু করা হচ্ছে teaching segment-এই, so আমি পড়ানো শুরু করলাম। ওখান থেকে দেখলাম যে আমি সিস্টেমসগুলো খুব ভালো বুঝি বিকজ ভোকেশনাল এডুকেশন সেক্টর অস্ট্রেলিয়াতে ইজ হাইলি রেগুলেটেড প্রতি বছর আপনার অডিট হয় অডিট হয়ে যদি আপনি ইফ ইউ ডু নট ফুলফিল দ্য অডিট রিকোয়ারমেন্টস আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেয় লাইসেন্স দিস আর ভেরি ডিফিকাল্ট টু গেট লাইসেন্সেস সো আমি দেখলাম যে এখানে একটা গ্যাপ আছে যে এই কমপ্লায়েন্সটা ম্যানেজ করার কোনো মানে ফর্মাল স্ট্রাকচার নেই সো তখন আমি কমপ্লায়েন্স সেগমেন্টে চলে গেলাম যে আচ্ছা ঠিক আছে আমার একটা ল ব্যাকগ্রাউন্ড আছে আমি অ্যাকাউন্টিং পড়েছি সো কমপ্লায়েন্স কিছু বুঝি অ্যাকাউন্টস কমপ্লায়েন্স বুঝি বাট এদিকে ল পড়েছি সো আই ক্যান কানেক্ট দ্য ডটস এবং এই সেগমেন্টে যেহেতু কাজ শুরু করলাম চিন্তা করলাম যে ওয়াই নট দিস কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট পার্ট আই লাইক ডুইং দিস সো কমপ্লায়েন্স সেগমেন্টে কাজ শুরু করলাম ওখান থেকে ফার্স্ট ইনসোর্সেসে ছিলাম বিভিন্ন কলেজ ম্যানেজ করা শুরু করলাম ডিরেক্টর অফ স্টাডিজ ছিলাম শার্ন আইডল কলেজে এরপর চিন্তা করলাম যে আই ক্যান অফার দিস সার্ভিস মাই সেলফ কারণ তখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে এরকম ফর্মালি কমপ্লায়েন্স কোনো কোম্পানি অফার করে এরকম কোনো কোম্পানি হয়নি সো বলতে গেলে আমাদের কোম্পানিটা ওয়াজ দ্য ফার্স্ট উইচ অ্যাকচুয়ালি স্টার্টেড অফারিং দিস পার্টিকুলার সার্ভিস উইচ ইজ কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সো EduMech-এর স্টার্ট ওখান থেকেই সো EduMech-এ আমরা যেটা করতাম হচ্ছে বিভিন্ন হায়ার এডুকেশন প্রোভাইডার অ্যান্ড ভোকেশনাল এডুকেশন প্রোভাইডার্স ওনাদের একাডেমিক ম্যানেজমেন্ট সেগমেন্টটা পুরোটা টেক ওভার করতাম
সো ওনাদের ধরেন ফর এক্সাম্পল দ্য কলেজ ম্যানেজমেন্ট, ওনারা ফোকাস করতেন হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা, স্টুডেন্ট অ্যাকুইজিশন, স্টুডেন্ট ম্যানেজমেন্ট এটসেট্রা। আমাদের কাজ ছিল হচ্ছে পুরো একাডেমিক সেগমেন্টে রান করা, কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোর্স কন্টেন্ট ডেভেলপ করা, ক্লাস কন্ডাক্ট করা, ট্রেনার হায়ার করা, এদের কমপ্লায়েন্স এনশিওর করা, এই কাজটাই করতাম আমরা। সেটা কোন বছরের কথা শুনছি? 2010 থেকে একভেট নিয়ে কাজ শুরু করা। সো তখন থেকেই এটা শুরু আর কি। তো কতজন আপনারা একসাথে আসলে কাজটা শুরু করেছিলেন? সো ইনিশিয়ালি আমি ছিলাম, আমি শুরু করলাম। সো আমি প্রাইভেটলি সলিউশনগুলো দেওয়া শুরু করলাম, তারপর আমি আস্তে আস্তে হায়ার করা শুরু করলাম। অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম আমার কোম্পানিতে পরে আরও পার্টনার্স জয়েন করেছেন। আচ্ছা। সো যেহেতু এটা একটা পার্টনারশিপ স্টাইল ছিল, so at one point in time we had around 65-70 trainers working with us, trainers and other professionals working with us. শুরুর দিকের এক্সপেরিয়েন্স কেমন ছিল একদম মানে কোম্পানি? একটা বিজনেস শুরু করা ইজ বাংলাদেশে যেরকম ডিফিকাল্ট, বাইরেও ডিফিকাল্ট, কারণ আমি মাত্র পাস করে বের হয়েছি, আমার পুঁজি নেই, রাইট? So portion is very expensive in Australia, and I'm proud যে I paid for my own fees Australia. So এটা মানে ওয়াজ ভেরি ডিফিকাল্ট। শেষ করার পরে একটা বিজনেস শুরু করার জন্য ক্যাপিটাল নাই, তো কি করব? দিনের বেলা কাজ করতে। It was a planned business? No. It was a planned business, like আপনি এটা করতে যাচ্ছেন? আমি I didn't like working for anyone, সত্যি কথা, ছোটবেলা থেকে মানে ওকে ফাইন। সো আপনি নিজে কিছু একটা করবেন, সেটা আগে থেকে ফিক্স ছিল? ডিটারমাইন্ড যে এটাই করবেন এরকম কোনো কিছু ফিক্স ছিল না? না না, ওরকম কিছু ছিল না। কাজের থ্রুতে দেখলাম যে আচ্ছা there is an opportunity, সো এটাকে আমি ক্যাপিটালাইজ করলাম। সো শুরু থেকে আপনার কোয়েশ্চনে ফেরত যাই, ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সকালবেলা থেকে কাজ করতাম, আই ইউজ টু ওয়ার্ক ফর সামওয়ান। সারাদিন কাজ করে সন্ধ্যার পরে অফিসে ঢুকতাম, সন্ধ্যার পরে আমার বিজনেসের প্রিপারেশন নেওয়া, ডকুমেন্টেশন বানানো, জিনিসপত্র করা, ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য প্ল্যানিং করা। সো আওয়ার্স ওয়ার ভেরি ডিফিকাল্ট। সকাল 7টা থেকে শুরু করে বাসায় ফিরতে ফিরতে রাতে 11:30-12টা বাজতো। সো দ্যাটস এনি এন্টারপ্রেনার, যারাই বিজনেস করেন তাদেরই, সবাই এটার থ্রুতেই যান ম্যাক্সিমাম মানুষ। 15 ইয়ার্স এটার কি অবস্থা ইন জেনারেলি যদি বলি, ইন শর্ট আসলে কোথা দাঁড়িয়েছে? একভেট আমি বাংলাদেশে যখন মুভ করলাম, এটা আসলে অনেক বড় গল্প। সো বাংলাদেশে যখন মুভ করলাম, আমি আস্তে আস্তে অস্ট্রেলিয়ার বিজনেসের কিছু পোর্শন ছোট করে ফেললাম, বিকজ ইটস এ কনসালটেন্সি বিজনেস, রাইট? ক্লায়েন্ট আমাকে দেখতে চায়, আমার মানুষ দিয়ে হবে না। তানিম কোথায়? তানিমকে লাগবে। সো আমার বাংলাদেশে মুভ করার পরে ওই কমিউনিকেশনটা করা ওয়াজ ডিফিকাল্ট। আমি আস্তে আস্তে একেবারে ছোট করে নিয়ে চলে আসলাম, যেটা রিমোটলি ম্যানেজ করা সম্ভব, সেই পজিশনে চলে গেলাম। বাট যেটা বললাম যে অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম ইট ওয়াজ আলহামদুলিল্লাহ ভেরি গুড। আমাদের অনেক কনসালটেন্টস আমাদের জন্য কাজ করতেন, ফুল টাইম এমপ্লয়িজ ছিল। সো উই হ্যাড অ্যারাউন্ড 60-65 পিপল টিম অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম, সো ইট ওয়াজ গুড। এমনি বাংলাদেশের এনভায়রনমেন্টে কনসালটেন্সি পার্সপেক্টিভটা কেমন? সবাই এটাকে খুব ইম্পর্টেন্স মনে করে প্রতিষ্ঠানের জন্য? অনেস্টলি বাংলাদেশের কনসালটেন্সি সেগমেন্টটা আমি জানি না, আমি বাংলাদেশে কখনো কনসালটেন্সি করি নাই। সো আমি ঠিক বলতে পারবো না। বাংলাদেশে আসার পর থেকে আমার একটাই ফোকাস, সেটা হচ্ছে থিঙ্ক। সো ইটস অ্যান R&D অর্গানাইজেশন, সেটা নিয়ে ফোকাস করা। বাট অস্ট্রেলিয়াতে কনসালটেন্সি এটা কিন্তু ডিফারেন্ট টাইপের কনসালটেন্সি ছিল। অনেকে এডুকেশন লাইনে কনসালটেন্সি সবাই মনে করে হচ্ছে স্টুডেন্ট বিজনেস, স্টুডেন্ট পাঠানো কিংবা স্টুডেন্ট অ্যাকুইজিশন। আমাদের কিন্তু স্টুডেন্ট নিয়ে কোনো কাজ ছিল না, আমাদের ছিল হচ্ছে কলেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা, হায়ার এডুকেশন প্রোভাইড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা, ওদের কমপ্লায়েন্সটা দেখা, ওদের কারিকুলাম, ওদের সেট আপ, ওদের সেটিংসগুলো ঠিক করা। সো স্ট্রাকচারটা এমন ছিল, ধরেন আপনার একটা এডুকেশন প্রোভাইডার আপনি, বাট আপনার কমপ্লায়েন্সের প্রবলেম আছে যে আপনি ম্যানেজ করতে পারছেন না। সো উই ইউজ টু গো অ্যান্ড টেক ওভার দ্য এন্টায়ার কলেজ। ওকে, আমরা একাডেমিক সিস্টেমস সব স্ট্যাবলিশ করতাম, সব পলিসিস, প্রসিজার্স, ডকুমেন্টেশন, টুলস এটসেট্রা সব কিছু রেডি করতাম, করে উই ইউজ টু রান ইট ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। যখন the systems were all developed, everything was fine, তখন আমরা কলেজকে হ্যান্ড ওভার করে দিয়ে we used to move to second one. Beautiful. আচ্ছা, সো আপনার কেন মনে হলো যে বাংলাদেশে এসে থিঙ্ক নিয়ে মুভ করতে হবে, এন্ড থিঙ্ক আসলে কি কাজ করবে? আরেকটু ব্যাকগ্রাউন্ড বলি তাহলে। সো সেটা থাকতে দিস ওয়াজ ওয়ান অফ মাই বিজনেসেস। আরেকটা বিজনেস ছিল হচ্ছে EduMech। সো EduMech এখনও আছে অ্যাকচুয়ালি। সো EduMech ইজ অ্যান এডুকেশন টেকনোলজি কোম্পানি। সো এডুকেশন মেকানিজম, ওখান থেকে EduMech নামটা আসে আর কি। সো EduMech-এর মেইন ফাংশন হচ্ছে আপনার একটা এডুকেশনাল প্রোভাইডার ম্যানেজ করতে যা যা লাগে, একটা এডুকেশনাল প্রোভাইডারের যা যা সাপোর্ট লাগে সেগুলো প্রোভাইড করে, টেকনোলজিক্যাল সাপোর্ট। সো আমার সবসময় ন্যাক ছিল টেকনোলজি। ছোটোবেলায় আমার মনে আছে যে ঈদে টাকা পেতাম, রাইট? ঈদ ছিল আমার জন্য বিশাল বড় একটা জিনিস, ঈদই পেতাম। সো ঈদিগুলো কালেক্ট করে আই ইউজ টু গো টু আপনার স্টেডিয়াম মার্কেট, ওখানে যে সার্কিটস কিনতাম, বোর্ডস কিনতাম, কম্পোনেন্টস কিনতাম। সো সায়েন্স ফেয়ার ছিল আমার মানে স্কুল লাইফে বেস্ট
time of the year, science fair. So technology তো ন্যাক ছিল একটা সবসময়, যদিও পড়েছি অন্য সাবজেক্ট, বাট টেকনোলজিতে সবসময় ফেরত আসতে চেয়েছি। সো EduMech-টা যখন ফর্ম করলাম, আমাদের কিছু স্পেসিফিক প্রোডাক্ট ছিল। একটা ছিল হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে পুরো একটা এডুকেশন প্রোভাইডার রান করে। আর প্রোডাক্ট ছিল হচ্ছে আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে আপনার ই-লার্নিং কম্পোনেন্টসগুলো এখানে আসা। উই ইউজ টু মেক ই-লার্নিং মেটেরিয়াল, যেটা হচ্ছে খুবই ইন্টারঅ্যাক্টিভ মেটেরিয়াল, নট ট্রেডিশনাল পাওয়ারপয়েন্ট স্লাইডস অ্যান্ড আপনার ওয়ার্ড ডকুমেন্টস আপলোড করে দেয় সেটা না, বাট ইন্টারঅ্যাক্টিভ মেটেরিয়াল, যে আপনি কিছু করবেন, দ্য সিস্টেম উইল রিঅ্যাক্ট টু ইট। Back in 2014, আমার মনে আছে, we created the first virtual classroom. So আপনার তখন VR is a new thing, very very new thing, কেউ চেনেও না ঠিকমতো ইউজ করা হচ্ছে না। 2013-14-এ we assembled a team, যেখানে আমরা একটা virtual classroom বানালাম, যে আপনি গগলস পরে বসবেন, you look around, you see your other classmates, আপনার অন্য স্টুডেন্টদেরকে দেখতে পারবেন, not the real image, avatars, তখনও তো 3D images ওরকম হয়নি। So সামনে আপনি টিচারকে দেখতে পারবেন বা ট্রেনারকে দেখতে পারবেন। They used to have air keyboards, air mouse, ওটা দিয়ে ক্লাস কন্ডাক্ট করা। All these are real? All these were real back in 13-14. একটা বিক্রি করতে পারিনি। So we created, we invested heavily, একটা বিক্রি করতে পারিনি। না, এটা কিন্তু একটা খুব মজার লার্নিং। লাইক ওই যে বলে না যে মানে সময় অনুসারে ইনভেস্টমেন্ট করা উচিত। ওটা হয়তো ওই সময়ের জন্য ছিল না, রাইট নাও আপনি করেন, ওটা হয়তো অনেক বেটার রেজাল্ট দেবে। সেটাই আমি এটাই বলছি, যে ওই সময় আমরা অস্ট্রেলিয়ার মতো জায়গায় একটা এডুকেশন প্রোভাইডারকে কনভিন্স করতে পারি নাই যে দিস ইজ হোয়াটস কামিং, আপনাদের এটা, তোমাদের এটা লাগবে। সো কি করব, হয়নি। এরপরে আমার ভাই, হি ওয়ার্কস ফর a multinational company in America. Or focus preliminary হচ্ছে আপনার IoT healthcare segment-এ. So our company, they make planes for Boeing-এর কাজ করে, NVIDIA-র সাথে কাজ করছে, healthcare IoT segment-এ ওর ফোকাসটা। সো যেহেতু হেলথকেয়ার নিয়ে ফোকাস, আমার IoT খুব ইন্টারেস্ট, সো we thought যে okay, let's start a healthcare company in Australia. সো এটাই CareFormative, আপনি যেটা বললেন। CareFormative-এর কাজ ছিল হচ্ছে আপনার স্মার্ট ডিভাইসেস দিয়ে আপনার এন্টায়ার হেলথ মনিটরিং করা। কারণ বাংলাদেশে আমাদের কিছু হলে আমরা থাইল্যান্ডে দৌড়ায় চলে যাই, আগে যেতাম ইন্ডিয়াতে, এখন চায়নাতে যাওয়া শুরু হচ্ছে। বাট আমার পয়েন্ট হচ্ছে যে আমার কেন যেতে হবে, এই সলিউশনটাকে আমরা এখানে দিতে পারি না। সো আমি একটা সিম্পল জিনিস বলি, আপনার হার্ট অ্যাটাক হওয়ার 2 দিন আগে কিন্তু আপনি টের পাবেন যে আপনি হার্ট অ্যাটাক হতে যাচ্ছে। কিছু সিম্পল প্যারামিটার্স, আপনার ওয়েট, আপনার ব্লাড প্রেশার, এগুলো কিন্তু বলে দিবে স্পেসিফিকলি। সো উই ইউজ টু ইউজ স্মার্ট ডিভাইসেস, আপনার স্মার্ট ওয়েইং স্কেল বলেন, স্মার্ট প্রেশার কাফ। সো এই ডিভাইসগুলো আপনার রেগুলার রিডিংসগুলো নিয়ে একটা সার্ভারে পাঠাচ্ছে। সো দের ইজ দিস সফটওয়্যার অ্যাট দ্য ব্যাক অফ ইট, যেটার মধ্যে আপনার 10 বছরের অনেক ডেটা পুশ ইন করা, যে ওয়েট যদি এরকম হয়, ব্লাড প্রেশার যদি এরকম হয়, টেন্ডেন্সি কি হার্ট অ্যাটাক হওয়ার পসিবিলিটি আছে কিনা। সো এই সলিউশনটা আমরা নিয়ে আসছিলাম অস্ট্রেলিয়াতে। সো বেসিকলি দ্যাটস ব্যাকড বাই আ নার্স সেন্টার, যেটা হচ্ছে আপনাকে ফোন দিবে যদি আপনার অ্যাবনর্মালিটিস পায়, ফোন দিবে যে আপনি সকালবেলা কী খেয়েছেন, প্রেটজেল খেয়েছেন, হঠাৎ করে ব্লাড প্রেশার স্পাইক কেন হলো। সো ওটার সাথে হচ্ছে আপনার ইমার্জেন্সি সার্ভিসেস লিঙ্ক করা, যদি হয় তাহলে আপনার বাসায় চলে আসবে ডিরেক্টলি ইমার্জেন্সি সার্ভিসেস আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সো এই সলিউশনটা আমরা করেছিলাম। সো ওখান থেকে IoT আমার এন্ট্রিটা, আমার ভাইয়ের একটা বড় কন্ট্রিবিউশন আছে এখানে। তারপরে বাংলাদেশে অ্যাকচুয়ালি 2014-15 একবার ট্রাই করেছিলাম যে বাংলাদেশে কিছু করার, কারণ আমার একটা সবসময় ব্যাক অফ দ্য হেড আমার চলছে যে এত বছর আমি অস্ট্রেলিয়াতে দিলাম, আমার মানে বাংলাদেশে আই নিড টু কাম ব্যাক অ্যান্ড ডু সামথিং ফর দ্য কান্ট্রি, ফর দ্য লোকাল ডেভেলপমেন্ট। সো 14, 15, 16 এই সময়টাতে চেষ্টা করলাম অনেক, এসে যে তারপর দেখলাম যে হয় না, আসলে আপনার এখানে থাকা ছাড়া কোনো কিছু ডেভেলপ করা সম্ভব না। আচ্ছা। সো ফাইনালি 2018-19 তখন আমরা ডিসাইড করলাম যে বাংলাদেশে আসবো, এখন কিছুদিন বাংলাদেশকে দেখি কিছু করা যায় নাকি এখানে। 2019-এ থিঙ্কটা স্ট্যাবলিশ করা হলো। সো বেসিকলি থিঙ্কটা একটু বলি, থিঙ্ক হচ্ছে একটা R&D অর্গানাইজেশন। থিঙ্ক বেসিকলি আমরা আপনার এনি সর্ট অফ ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করি। আচ্ছা। সো আমরা সব কিছু করি এখানে, উই ডু এভরিথিং স্টার্টিং ফ্রম স্কেমেটিক্স ডিজাইন, সার্কিট ডিজাইন, ফার্মার ডেভেলপমেন্ট, অল দ্য ওয়ে টু প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন, পুরো প্রসেসটাই আমরা এখানে করি। সো শুরুর দিকে বুঝি নাই যে R&D এত ডিফিকাল্ট, এত কমপ্লিকেটেড। সো ইজি ওয়ে আউট ছিল হচ্ছে বাংলাদেশে এসে একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস শুরু করা, যে আমি চায়না থেকে কিছু এনে বাংলাদেশে রিপ্যাকেজিং করে বিক্রি করব।
যেহেতু বোকাশোকা মানুষ বুঝি নাই, সো ফার্স্টেই R&D সেগমেন্টে ইনভেস্ট করলাম। R&D হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা খাত, এখানে আপনার টুলস থেকে শুরু করে ইকুইপমেন্টস অনেক কিছু লাগে। লাইক আপনারা কোনো থার্ড পার্টির সহযোগিতা নিতেন না, নিজেরাই ডেভেলপ করতেন? সব নিজেরা। সো আমার একটা ইন্টেনশন ছিল যে যা করব বাংলাদেশি, ইট হ্যাজ টু বি 100% বাংলাদেশি মেড। ইটস এক্সপেন্সিভ, ইটস ভেরি এক্সপেন্সিভ। এই বোকা মানুষ বুঝি নাই বললাম তো ভাইয়া। সো বেসিকলি আমাদের সো উই স্টার্টেড হায়ারিং ইঞ্জিনিয়ার্স। ও তারপরে আমার সাথে জয়েন করলেন আমার পার্টনার আহমেদ আজিজ ভাই। সো ভাইয়া জয়েন করার পরে একটা বিশাল মেন্টাল সাপোর্ট পেলাম। কত টাকা ইনভেস্ট ছিল ইনিশিয়ালি? ছোট করে শুরু করা, ধরেন ছোট অ্যামাউন্ট আপনার রেজিস্ট্রেশন করে ছোটোখাটো একটা সেট আপ দিলাম। ফার্স্ট ইনভেস্টমেন্টটা ছিল হচ্ছে অ্যারাউন্ড 40 লাখের মতো করে। কিন্তু আপনার চ্যালেঞ্জেসগুলো কি জানা ছিল বিজনেসের আগে? লাইক আপনি যেভাবে বলছেন যে ধরেন কোনো একটা ডিভাইস আপনি উদ্ভাবন করলেন, সেটার পেছনে আপনি যে পরিমাণ সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, তারপরের দিনই গিয়ে দেখবেন চায়না থেকে অলরেডি মার্কেটে সেটা আরেকজন নিয়ে আসছে। হয়েছে। সো বেসিক্যালি আমার মনে আছে প্রথম আমাদের ইনোভেশন ছিল হচ্ছে একটা সিম্পল জিনিস, একটা ইনভার্টার। আপনার আইপিএস আছে না, আইপিএস। সো চিন্তা করলাম যে আচ্ছা আইপিএস বানাই। আইপিএস তো বাংলাদেশে অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে যারা বিক্রি করছেন, চায়না থেকে এনে রিপ্যাকেজিং করে বিক্রি করছেন। সো আমরা লোকালি একটা বানাই, আমরা বানাবো হচ্ছে গরিব মানুষের জন্য যারা অ্যাফোর্ড করতে পারে না, বড় আইপিএস অ্যাফোর্ড করতে পারে না। সো আমাদের টার্গেট ছিল হচ্ছে যে গ্রামে কিংবা রিমোট এরিয়াতে যা বাচ্চারা পড়াশোনা করার জন্য রাতে একটা লাইট দরকার। তো 2টা লাইট, একটা ফ্যান, একেবারে ছোট, এই একটা সিস্টেম বানালাম। সো এটা আমাদের ফার্স্ট ইনোভেশন ছিল। এটা নিয়ে মার্কেটে গেলাম, আপনি যা বললেন তাই হলো। 2 মাসের মধ্যে চায়না থেকে আরেকটা চলে আসলো, আমাদের থেকে আরও সস্তা, 200 টাকা কম দাম, এবং চাইনিজ প্রোডাক্টের ভ্যালু বাংলাদেশি প্রোডাক্টের থেকে বেশি। সো আলটিমেটলি টিকতে পারলাম না। সেম জিনিস হলো হচ্ছে অনগ্রিড ইনভার্টার নিয়ে। আপনার সোলারের জন্য অনগ্রিড ইনভার্টার লাগে, যে আপনার সোলার এনার্জিটাকে আপনার গ্রিডে পাঠানোর জন্য, বেসিকলি ইটস কল্ড অনগ্রিড ইনভার্টার। তো দেখলাম যে মার্কেটের দাম তো অনেক, 45,000 টাকা দাম ভালোগুলার, মোটামুটিগুলোর হচ্ছে 35,000 টাকা। তো এখানে একটা গ্যাপ বের করলাম যে আচ্ছা এটা বানানো চাই, ওয়াই ডোন্ট উই মেক দিস। সো আমরা একটা অনগ্রিড ইনভার্টার বানালাম, মার্কেটে নিলাম। ফার্স্টে নিলাম হচ্ছে 25,000 টাকায়। 2 মাসের মধ্যে 23,000 টাকা একটা ইনভার্টার আসলো, চাইনিজ ইনভার্টার। তারপর আরও কমালাম, আরও মানে R&D করে কস্ট কমিয়ে 20,000 টাকা করলাম, তখন দেখি 18,000 টাকা চলে আসলো। সো তারপর চিন্তা করলাম যে না, এই মার্কেট, কনজিউমার ইলেকট্রনিক্স মার্কেট ধরার কোনো মানে নেই, পারবো না, আলটিমেটলি টিকতে পারবো না চায়নার সাথে, কারণ আমাদের কোনো ট্রেড ব্যারিয়ার নাই। তো সো লাগেজে করে চলে আসছে, শিপে করে আসছে, অন্য নামে আসছে, অন্য প্রোডাক্ট নামে ইলেকট্রনিক্স ঢুকছে, ওখানে ব্যারিয়ারগুলো তখন এস্টাবলিশ করা ছিল না। সো তখন তারপরে শুরু করলাম যে আচ্ছা ঠিক আছে, এইভাবে করে কাজ করা যাবে না। এরপর আমরা কনসালটেন্সি বলবো না, এটা হচ্ছে আপনার কর্পোরেট সার্ভিস প্রোভাইড করা শুরু করলাম, যে একটা টেলকো কোম্পানির একটা পার্টিকুলার সলিউশন দরকার, ওরা আমাদের কাছে আসলো, আমরা ওই সলিউশনটা বানালাম। বাংলাদেশ আর্মির সাথে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে আমরা কাজ করছি, বাংলাদেশ আর্মির R&D সেগমেন্টে আমরা কাজ করি। সো ওনাদের থেকে রিকোয়ারমেন্ট আসলো, ওনাদের সলিউশন আমরা প্রোভাইড করতাম, এভাবে করেই শুরু করা। সো শুরুর দিকে আমি ছিলাম, তারপরে আহমেদ ভাই জয়েন করলেন, আমাদের এখন 4 জন পার্টনার। সো এই আর কি। লাইক এখন কি কি প্রোডাক্ট আছে আপনাদের মার্কেটে? আমরা তো বলছিলাম একটু, আপনার কাছ থেকে একটু শুনি। আমাদের অনেক প্রোডাক্ট আছে, টু বি অনেস্ট 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এর মধ্যে অনেক R&D করা, অসংখ্য প্রোডাক্ট। এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, আমাদের একটা ইনোভেশন মশার মেশিন, দ্যাটস ওয়ান অফ আওয়ার প্রাইমারি ইনোভেশন, এটা নিয়ে পরে আবার কথা বলবো। এর মধ্যে আছে হচ্ছে ফটোবায়ো রিঅ্যাক্টর। সো এটা হচ্ছে আপনার গাছের অল্টারনেটিভ বলবো না, বাট ইটস বেসিকলি আপনি কতটুকু বলবো, ধরেন ফর এক্সাম্পল একটা আলমিরা সাইজ একটা সেট আপ আমাদের, এর মধ্যে আপনার মাইক্রো অ্যালগি থাকে। সো ওর মেইন ফাংশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করা, অক্সিজেন রিলিজ করা। সো ওরকম একটা ইউনিট, 1000 লিটার একটা ইউনিট, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 33 20-year-old ট্রিজ। এক মাসে আপনার 33টা 20 বছরের পুরানো গাছ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করবে, যে পরিমাণ অক্সিজেন জেনারেট করবে, ও সেটা 1 মাসে করে। এবং এটা গ্রো করতে লাগে আমাদের 1 মাস। এর অ্যালগির কালটিভেশন আমরা বাংলাদেশেই করছি, এই পুরো টেকনোলজি আমাদের নিজেদের। সো এটা কি ইউনিক টেকনোলজি পুরো ওয়ার্ল্ডে? না, অ্যালগি নিয়ে কাজ হচ্ছে আপনার 1950s 60s থেকে কাজ হচ্ছে অ্যালগি নিয়ে, অবশ্যই নতুন টেকনোলজি না, বাট আমরা যেভাবে করছি সেটা মানে আমাদের ক্রিয়েটিভিটিটা ওখানে আমরা ইন্টিগ্রেট করছি। ওখানে হচ্ছে আপনার বাতাসে কি কি কেমিক্যালস আছে সেটা মেজার করা হচ্ছে, কতটুকু কার্বন ডাইঅক্সাইড আমরা ক্যাপচার করছি সেটা মেজার করা আছে। এই ধরনের কোনো প্রোডাক্ট নেই এখন মার্কেটে। সো কতটুকু অক্সিজেন আমরা রিলিজ করছি সেটা মার্কেটে অ্যাভেলেবল।
এটা এখন R&D স্টেজে ভাইয়া টু বি অনেস্ট আমাদের POC ডান এখন প্রবলেম কি বাংলাদেশে R&D সেক্টরের প্রবলেম হচ্ছে R&D তো খুব এক্সপেন্সিভ অ্যাট দ্য সেম টাইম R&Dর ওইভাবে মূল্যায়নও করা হয় না বাংলাদেশে এই ধরেন আমি একটা প্রোডাক্ট বের করলাম এটাকে মার্কেটে নিতে আমার ফান্ড দরকার ওই ফান্ডগুলো সাধারণত অ্যাভেলেবল থাকে না সো আমাদের এই ইনোভেশন হয়েছে এখন আমরা ফান্ড কালেক্ট করছি বিভিন্ন জায়গা থেকে যারা ইন্টারেস্টেড হচ্ছেন তারা যদি কন্ট্রিবিউট করেন তাহলে আমরা এটাকে মার্কেট পর্যায়ে নিয়ে যেতে পারবো আমাদের আলটিমেট ইচ্ছা হচ্ছে এই সাইজের একটা করা আমরা এখন অনেকে বাসায় এয়ার পিউরিফায়ার ইউজ করি এয়ার পিউরিফায়ার কি করে জাস্ট আপনার বাসার বাতাসে ধুলাবালিটা ক্লিন করে এক্স্যাক্টলি আপনার এয়ার পার্টিকেলস ক্লিন করছে বাট কার্বন ডাই অক্সাইড কমাচ্ছে না ক্ষতিকর কেমিক্যাল কমাচ্ছে না বাট এটা এয়ার পিউরিফায়ার কিন্তু আপনাদের কাজটা এগিয়ে দিয়েছে এয়ার পিউরিফায়ার আপনাদের কাজটা কিন্তু এগিয়ে দিয়েছে মানুষ এয়ার পিউরিফায়ার নিচ্ছে সো সেকেন্ডে এটার চেয়ে ডেভেলপ কিছু একটা নিবে এক্স্যাক্টলি সো আমাদের টার্গেট হচ্ছে যদি আমি এয়ার পিউরিফায়ার সাইজে করতে পারি এটা শুধু আপনার এয়ার পিউরিফাই করছে না আপনার অক্সিজেনও জেনারেট করছে বাসার ভিতরে সো আমাদের টার্গেট ওটাকে নিয়ে যাওয়া মার্কেটে এছাড়া আমাদের আপনার জেনারেটর মনিটরিং সলিউশন আছে সো আমাদের ম্যাক্সিমামই হচ্ছে ইনএফিশিয়েন্সি দূর করার প্রোডাক্ট কারণ IoT কামস ইনটু দ্যাট প্লে অ্যাকচুয়ালি কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনারা মার্কেটে নিয়ে আসলেন এর পর দিন থেকে এসি কোম্পানিগুলো তাদের প্রযুক্তিতে এটা ঢুকিয়ে দিয়েছে তো শেষ মার্কেট কিছু করার নাই ভাই দ্যাটস দ্য রিস্ক অফ R&D এটাই হচ্ছে R&D রিস্কটা কিন্তু আমাদের টেকনোলজিগুলো পেটেন্ট করা থাকে সাধারণত ওকে সো ওয়াশিং মেশিন যেরকম পেটেন্ট করা সো আসছি ওটাতে তো আমাদের আরেকটা সলিউশন আছে হচ্ছে জেনারেটর মনিটরিং সো জেনারেটর আমি নিজে দেখেছি যে আমি আমাদের বিল্ডিংয়েই দেখি যে তেল চুরি ইজ আ বিগ প্রবলেম বাংলাদেশে আপনার জেনারেটরে তেল চুরি করা সো এটার একটা সলিউশন আমরা বের করেছি যে জেনারেটরের তেলের আপনার রিয়েল টাইম মনিটরিং আপনার মোবাইল আপনি কন্টিনিউয়াস দেখতে পারবেন যে আমার তেলের লেভেলটা কত সো কতটুকু আমার তেল বার্ন হচ্ছে সেই জিনিসটা আপনি কন্টিনিউয়াস দেখতে পারবেন সো দ্যাটস ওয়ান অফ দ্য সলিউশনস ইন্ডাস্ট্রিয়াল অনেক সলিউশন আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সলিউশন আছে যে আপনার ইন্ডাস্ট্রি সেগমেন্টে আপনার পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য ইনএফিশিয়েন্সি কমানোর জন্য কি কি লাগবে এক্স্যাক্টলি ধরেন ফর এক্সাম্পল আমরা এই স্টুডিওর মধ্যে বসে আছি রাইট ইফ দের ইজ আ সেন্সর যে সেন্সরটা আপনি সেট করে দিবেন যে আমি এতটুকু পর্যন্ত লাইট চাই সো আমরা তো এখন কোনো মেজারমেন্ট ছাড়া হয়তো বা মেজারমেন্ট করা হচ্ছে মেজারমেন্ট ছাড়া আমরা 5-6টা লাইট ইউজ করি ধরেন সো ওই সেন্সরটা আপনাকে বলে দিবে যে আচ্ছা ঠিক আছে এই এতটুকু আলোর জন্য আমার 3টা লাইট হলে চলবে বাকিটা অটোমেটিক অফ করে দিবে সো এই সলিউশনগুলো আমরা ইন্ডাস্ট্রির জন্য করেছি যে ইন্ডাস্ট্রিয়াল আপনার লার্জ এরিয়ার মধ্যে লাইটিং কীরকম দরকার কীরকম আপনার ইলেকট্রিসিটি ওটার জন্য খরচ হবে কোন সেগমেন্টে আমার কতটুকু ইলেকট্রিসিটি খরচ হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে ধরেন 3টা মেশিন আছে একই কাজ করে একই মেশিন একটাতে ইনএফিশিয়েন্সির জন্য পাওয়ার কনজাম্পশন বেশি সেটাকে আইডেন্টিফাই করা যে এই মেশিনটাতে পাওয়ার কনজাম্পশন বেশি তখন ম্যানেজমেন্ট ডিসাইড করতে পারবে আচ্ছা আমি আমার এই মেশিনে কাজ কম দিব বাকিগুলোতে কাজ করি কিংবা এটা রিপেয়ার করাই সো এই প্যারামিটার্সগুলো কিন্তু এখনো জানে না ওনারা সো এই সলিউশনগুলো আমাদের আছে এই সলিউশনগুলো নিয়ে কাজ করেছি আর কি আরেকটা টেকনোলজি নিয়ে কাজ করছি হচ্ছে আপনার স্মার্ট কুলিং ভেস্ট সো চিন্তা করেন অনেকে সিংলেটস পরে ভিতরে শার্টের ভিতরে আপনি ফর্মাল যখন পরবেন শার্টের ভিতরে সিংলেটস পরছেন অনেকে আপনার ভেস্ট টাইপের পরে সো বাসে করে কাজে যাচ্ছেন ঘেমে যাচ্ছেন পুরো কাজে যাওয়ার পরে আপনার আবার ফ্রেশ হতে হচ্ছে সো উই হ্যাভ ক্রিয়েটেড এ টেকনোলজি যেটা হচ্ছে আপনার একটা ছোট ভেস্টের মতো আপনি ভিতরে পড়তে পারেন যদি সিংলেটসের মতো হয় ভিতরে পড়তে পারবেন বড় হলে বাইরে পড়তে পারবেন ইউ ক্যান কন্ট্রোল দ্য টেম্পারেচার অফ ইউর বডি আচ্ছা সো এটা আপনার বডির বিভিন্ন জায়গা দিয়ে কিছু সিম্পল টেকনোলজি আছে যেটা দিয়ে আপনার বডি টেম্পারেচার মনিটর করবে এবং আপনি চাইলে এটাকে ঠান্ডা করতে পারবেন গরম করতে পারবেন এক সাইডে একটা পাওয়ার ব্যাংক একটা পাওয়ার ব্যাটারি ধরেন অন্য সাইডে হচ্ছে আপনার কন্ট্রোল সেগুলো সব আমাদের POC করা এছাড়াও আমরা বাইরের দেশের সাথে অনেক কাজ করে থাকি বেলজিয়াম বেসড একটা ক্লায়েন্টের জন্য আমরা সাউন্ড মনিটরিং ডিভাইস ক্রিয়েট করেছি এন্টারপ্রাইজ সাউন্ড মনিটরিং সো এখন তো ওপেন অফিস স্ট্রাকচারে সবাই চলে যাচ্ছে যে রুম হবে না সবাই ওপেন জায়গায় বসবে বাট এখানে একটা ড্রব্যাক হচ্ছে যে নয়েজ যে আমার পাশের ডেস্কে একজন বসছেন ফোনে অনেক জোরে কথা বলছেন আমি কাজ করতে পারছি না AI কি আপনাদের জন্য কি সহযোগী ভূমিকায় থাকবে নাকি এক কাইন্ড অফ থ্রেট বা চ্যালেঞ্জ হিসেবে আসবে ডিপেন্ড করে হাউ ইউ লুক অ্যাট ইট দ্য ওয়ে আই লুক অ্যাট ইট হচ্ছে আমরা যেরকম AI টিম ডেভেলপ করা শুরু করে দিয়েছি অলরেডি আমাদের এখন যে ইঞ্জিনিয়াররা সার্কিট ডিজাইন করছে ইন দ্য ফিউচার সেম ইঞ্জিনিয়াররাই AI টুলস ইউজ করে আরও ফাস্টার সার্কিট ডিজাইন করতে পারবে সো AI ইজ আ চ্যালেঞ্জ কিন্তু আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন আগে থেকে আপনার জন্য চ্যালেঞ্জ না ইট ইজ আ ম্যাসিভ টুল ফর ইউ সো ওই জায়গাটাই আমাদের যেতে হবে AI আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনগুলো মিস করেছি ডিজিটাল ট্রান্সফরমেশন আমরা অনেক পরে এসেছি বাংলাদেশ রাইট ট্রু AI যে রেভলিউশনটা হচ্ছে আমরা যদি এটার ফুল পোটেনশিয়ালটা নিতে পারি ইট উইল বি আ কি বলবো ইটস গোইং টু পুশ আস সাধারণ মানুষের কাছে তো বিষয়টা ক্লিয়ারই না ইনফ্যাক্ট AI আসলে কি করছে আমরা শুধু বলছি রেভলিউশন হচ্ছে
বাট মাস পিপলের কাছে ক্লিয়ারই না, আর যারা মোটামুটি বুঝছেন তারা কোর্স বিক্রি করছেন। ইটস রিয়েলি ডিফিকাল্ট জব, মানে এই বাংলাদেশে এই বিষয়গুলোর সাথে ম্যাচ করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। ওকে, আপনার মশার টুলসের জায়গাটা একটু আসতে চাই, মসকিটো টুলস। আচ্ছা, মশার মেশিন ইজ আ স্মার্ট মসকিটো ট্র্যাপ। সো মশা নিয়ে অনেক দিন ধরে আমাদের কাজ করা। মশা নিয়ে কাজটা আমি যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, আমার পার্সোনাল নেচার থেকে পার্সোনাল সিচুয়েশন থেকে এসেছে। আমি যখন বাংলাদেশে মুভ করলাম, আমার ছেলের বয়স খুব একেবারে ছোট। সো আমার একটাই ছেলে, 7 বছর বয়স এখন। সো ওর বাংলাদেশে আসার পরে, হি ওয়াজ বর্ন ইন অস্ট্রেলিয়া, বাংলাদেশে আসার পরে ওর অস্ট্রেলিয়া থাকতে যা যা হতো না সব হয়েছে। হি এন্ডেড আপ ইন দ্য হসপিটাল 4 টাইমস, 4 বার হসপিটালে করে আমার অ্যাডমিট করতে হয়েছে। ডেঙ্গু ফার্স্ট জিনিস হচ্ছে ওর ডেঙ্গু, এরপরে টাইফয়েড হলো মাছি থেকে, তারপরে হচ্ছে ভাইরাল ফিভার। ও আমার ছেলের একটা প্রবলেম হচ্ছে হি ইজ হাইলি অ্যালার্জেটিক টু ইনসেক্ট বাইটস, শুধু মশা না, যে কোনো পোকা কামড় দিলে ওরকম ফুলে বড় হয়ে যায়, ভিতরে ইনফেকশন হয়, আর খুব হাই ফিভার হয় তখন। সো বাংলাদেশে ফেরার পরে এই মশা ওয়াজ আ প্রবলেম, পার্সোনাল প্রবলেম ফর মি। অবভিয়াসলি ইটস আ ন্যাশনাল প্রবলেম, কিন্তু আমার তখন পার্সোনাল প্রবলেম হিসাবে আমি জিনিসটা দেখেছি। সো মশা নিয়ে কাজ শুরু করলাম। বাসায় আপনার সব জায়গায় নেট দিলাম, ফগার মেশিন কিনলাম, সকালে বিকালে 2 বেলা করে ফগার মেশিন দিয়ে ধোয়া দিলাম, লার্ভাসাইড কিনলাম, স্প্রে করতে থাকলাম, কিছুতেই কিছু হয় না। ফগার মেশিনে কিছুক্ষণের জন্য মশা চলে যায়, আবার ফেরত আসে। সো মশা নিয়ে তখন থেকে কাজ শুরু করা। প্রথমে আমরা একটা আল্ট্রাসনিক ডিভাইস বানালাম, যেটা হচ্ছে আপনার ইট ওয়ার্ক পারফেক্টলি। আমরা অ্যারাউন্ড 9 মাসের মতো টাইম স্পেন্ড করলাম এটাতে। সো আপনি মেশিনটা লাগালে মশা আপনাকে কামড়াতে পারবে না, বসবে, উপরে যায়, নিচে যায়, কিন্তু কামড়াতে পারছে না। বিকজ উই ফিগার্ড আউট একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে ওদের পাখার মুভমেন্ট প্যাটার্নের সাথে কনফ্লিক্ট করে। সো খুব অ্যাজিটেটেড থাকে, সো ওরা কামড় দিতে পারছে না। বাট যখন ফিল্ড টেস্ট করা শুরু করলাম, তখন দেখলাম যে আল্ট্রাসনিক সাউন্ড যেই ফ্রিকোয়েন্সিটা আমরা ইউজ করছি, দ্যাটস হার্মফুল ফর পেটস, কুকুর বিড়ালের জন্য ক্ষতি, এবং লং টার্ম ইম্প্যাক্ট থাকতে পারে বাচ্চাদের জন্য। সো 9 মাস ইনভেস্ট করার পরে, টাইম স্পেন্ড করার পরে আমরা স্ক্র্যাপ করে দিলাম প্রজেক্টটা, যে না, এটা করা যাবে না, এটা দিয়ে কাজ হবে না। তারপর চিন্তা করলাম যে বাংলাদেশে যেই সলিউশনগুলো আছে, আপনার ফগার মেশিন বলেন, লার্ভাসাইড বলেন, এগুলো সব ডিটারেন্ট হিসেবে কাজ করে। কেউ কিন্তু মারছে না মশাকে, মশাকে তাড়িয়ে দিচ্ছে, মশা আবার পরে ফেরত আসছে। কয়েল বলেন, অ্যারোসল বলেন, অ্যারোসলে কি মরে? আগে মরতো, এখন মরে না। এখন মরে না। রিজন আছে ভাই, মশার যখন আপনি ওদের বায়োলজিক্যাল সিচুয়েশনে যাবেন, অ্যানাটমি বুঝবেন, তখন এই জিনিসটার রিজন আছে যে একই কেমিক্যালে ওরা মানে রেসিস্ট্যান্স হয়ে গেছে আমার ধারণা। এক্স্যাক্টলি ওটাই হচ্ছে। সো ফার্স্ট জেনারেশন মশা আপনার কিছু মরে, কিছু চলে যায়। ওরা যে যখন ডিম পাচ্ছে, সেকেন্ড জেনারেশন ওরা কিছু রেজিস্ট্যান্স নিয়ে অলরেডি বর্ন। সো তাদের আরও কম সংখ্যক মানুষ মানে মশা মারা যাচ্ছে, ম্যাক্সিমাম চলে যাচ্ছে। থার্ড জেনারেশন ইজ অলমোস্ট কমপ্লিটলি আপনার রেজিস্টিভ টু দ্যাট পার্টিকুলার কেমিক্যাল। কিন্তু এত কেমিক্যাল তো বারবার করে চেঞ্জ করা সম্ভব হয় না পলিসিগত কারণে, অত কেমিক্যাল তো নাইও। সো it didn't work. So then we figured যে না, আমাদের আসলে ডিটারেন্ট বানায় লাভ নেই, আমাদের শেষ করতে হবে। We need to get rid of mosquito breeding. So breedingটাকে আমরা টার্গেট করলাম। So we spent close to around 2.5 years developing this solution. So আমরা যেটা করলাম, it's a machine. আমাদের ডিফারেন্ট ভেরিয়েশন আছে, ছোট আছে থেকে শুরু করে 6 ফিট পর্যন্ত আছে মেশিন। সো ওর মেইন কাজ হচ্ছে আপনার আমাদের কি বলবো, এনি লিভিং অর্গানিজমকে সিমুলেট করা। সো ওর মধ্যে একটা ভাইব্রেশন কম্পোনেন্ট আছে, ওর মধ্যে একটু হিট জেনারেশন হচ্ছে। বাট মোর ইম্পর্টেন্টলি, সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মশা কীভাবে আমাদেরকে আইডেন্টিফাই করে। উই ট্রাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। মশা কিন্তু আপনাকে দেখে আসে না, অনেকে বলে রক্তের গন্ধে আসে। প্রাইমারি অ্যাট্রাক্টেন্ট ওদের জন্য হচ্ছে আমাদের নিঃশ্বাস, কার্বন ডাইঅক্সাইড। সো আপনার নিঃশ্বাস ফলো করে ওরা 50 মিটার থেকে 100 মিটার দূর পর্যন্ত আপনাকে আইডেন্টিফাই করতে পারে, করে আপনার কাছে আসে এবং আপনাকে কামড় দিচ্ছে। সো উই ট্রাইড রেপ্লিকেটিং দ্যাট। আমাদের মেশিনের মেইন ফাংশন হচ্ছে আপনার এটা নিঃশ্বাসটা সিমুলেট করছে এবং মশাকে অ্যাট্রাক্ট করে নিয়ে এসে মেরে ফেলছে। আমাদের মেশিনে কিন্তু ফিমেল মশা আসে, মেল মশা আসে না, কারণ মেল মশা আমাদের কামড়ায় না, ফিমেল মশা আমাদেরকে কামড় দেয়। এটা অনেকে জানেন না। সো বেসিক্যালি ওদের বেবি প্রজননের জন্য, রাইট? এক্স্যাক্টলি। সো রক্তটা দরকার হচ্ছে ওদের, রক্ত কিন্তু খাওয়া না, ওদের রক্তটা হচ্ছে প্রজননের জন্য, হ্যাঁ, রিপ্রোডাকশনের জন্য দরকার হয়। সো আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে যে আমি যদি এনাফ ফিমেল মশা মারতে পারি, একটা সার্টেন এরিয়াতে ব্রিডিংটা আমি কার্ভ করে ফেলতে পারবো, কমায় ফেলতে পারবো। সো আমাদের একটা মেশিন অ্যারাউন্ড 100 মিটার এরিয়ার মধ্যে মশাকে অ্যাট্রাক্ট করে, ফিমেল মশাকে অ্যাট্রাক্ট করে। ওখানে চেম্বারের মধ্যে একবার ঢুকে গেলে আর বের হতে পারে না, ইটস ওয়ান ওয়ে চেম্বার। ওখানে তারপর মারা যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে মারা যাচ্ছে। দ্যাটস হাউ উই আর কন্ট্রোলিং মসকিটো ব্রিডিং
প্রসেস। আমার মাঝে মাঝে চিন্তা আসে ওরা ব্লাড লাইক করে, সো কিছু ফেক ব্লাড ট্রাক তৈরি করে ঘরের মধ্যে রেখে দিলেই তো হয়, ওরা আসি খাক ওখানে মরে যায় না, ও যে ওদের কিউ হচ্ছে নিঃশ্বাস। ওকে, সো আলটিমেটলি ইটস নট আ ব্লাড, এটা আসলে ওইরকম। সো বিউটিফুল। সো এটা কি মার্কেটে এসছে? এটা মার্কেটে এসছে 2 বছর হলো মার্কেটে এসছে এটা। সো বেসিক্যালি রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো। কি নামে পাওয়া যাচ্ছে মার্কেটে? মশার মেশিন। মশার মেশিন ডিরেক্টলি, এটার নাম হচ্ছে মশার মেশিন। সো এটা এখনো চাইনিজ এখন পর্যন্ত দখল করতে পারেনি। এই টেকনোলজি যে একেবারে নতুন তা না ভাইয়া, Okay. পৃথিবীতে অনেক ধরনের ট্র্যাপ আছে, বাট আমরা ক্লোজলি উই ওয়ার্ক উইথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এন্টোমোলজির একটা রিসার্চ ল্যাব আছে ওখানে, আইআরএস নাম, IRES। সো ওখানে যিনি মেইন গবেষক প্রফেসর ডক্টর কবিরুল বাশার স্যার বেসিক্যালি অ্যাকচুয়ালি আমাদের মেশিনটা পৃথিবীতে যা যা অন্যান্য ট্র্যাপ আছে সবকিছুর সাথে কম্পারেটিভ অ্যানালিসিস। আমরা কিছু লাইট ট্র্যাপ দেখি, লাইক কিছুটা ব্লুইশ টাইপের লাইট আছে, যে লাইট ট্র্যাপে অন্যান্য ইনসেক্টগুলো গিয়েও পড়ে এবং এটা বার্ন হয়ে যায় আমরা যেটা দেখি। সো আপনারটা তো ডেফিনেটলি এরকম না। না, সো আমাদেরটা দেখে অনেকে মনে করে এটা লাইট ট্র্যাপ, কিন্তু টেকনোলজিটা একটু ডিফারেন্ট। আমাদের পেটেন্টেড টেকনোলজি, পেটেন্ট করা আলহামদুলিল্লাহ, বাংলাদেশি ইঞ্জিনিয়াররা বানিয়েছে, বাংলাদেশে আমাদের ফার্স্ট পেটেন্ট বাংলাদেশে করা। সিম্পল নাম মশার মেশিন। মশার মেশিন। ওকে। সো আমাদের এটাতে যেটা কাজ করে, এখানে একটা লাইট আছে। সো অনেকে মনে করে যে আচ্ছা লাইট দিয়ে মনে হয় অ্যাট্রাক্ট করছে, লাইট দিয়ে কিন্তু মশা ওইভাবে অ্যাট্রাক্ট হয় না। লাইট দিয়ে অন্যান্য পোকা অ্যাট্রাক্ট হতে পারে, কিন্তু মশা কিন্তু ওইভাবে অ্যাট্রাক্ট হচ্ছে না। সো লাইটের এখানে একটা স্পেসিফিক ফাংশন আছে, এটাকে বলা হয় ফটো ক্যাটালিটিক রিঅ্যাকশন। সো ফিল্ম যেভাবে কাজ করে, আপনার ফিল্ম যখন ডেভেলপ করতে হয় লাইটের মধ্যে দিয়ে করতে হয়, রাইট? সো আমরা একটা কেমিক্যাল কোটিং তৈরি করেছি। সো ওই কেমিক্যাল কোটিংয়ের উপরে লাইটটা যখন পড়ছে, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি লাইটটা যখন পড়ছে, দের ইজ আ ফটো ক্যাটালিটিক রিঅ্যাকশন, যেটা দিয়ে বাতাসের থেকে ফ্রি র্যাডিক্যাল কার্বন অ্যাটমস নিয়ে আমরা বেসিক্যালি নিঃশ্বাসটাকে সিমুলেট করছি। সো ইট সার্ভস টু পারপাসেস। এক নম্বর হচ্ছে আমার তো মশা অ্যাট্রাক্টেন্ট হিসাবে আমি এটা ইউজ করছি, অ্যাট দ্য সেম টাইম কার্বন অ্যাটমস আমি কোথায় পাচ্ছি? আই এম ব্রেকিং ডাউন ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়াস ইন দ্য এনভায়রনমেন্ট, ওখান থেকে আমি নিচ্ছি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেকে বলতে পারেন এটা কি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি? ইটস 100% এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, কারণ আমাদের এটা নেট কার্বন জিরো ইমিশন। ওকে। আমি এক্সিস্টিং ফ্রি র্যাডিক্যাল কার্বন ইউজ করছি এবং সেটা দিয়ে আমি বেসিক্যালি সিমুলেশনটা চালাচ্ছি, সিমুলেশনটা করছি। সো এই আর কি। আলহামদুলিল্লাহ ইট ওয়ার্কিং। So alhamdulillah it's working very very well. Wow. I had a simple example দিই, আপনার উত্তরা 10 নম্বর সেক্টর পার্কে আমাদের 3টা মেশিন আছে। আচ্ছা, কেউ যদি চায় ওখানে যেয়ে দেখে আসতে পারবেন। সো ওই মেশিনগুলো থেকে আমরা রেগুলার বেসিসে ডেটা কালেক্ট করি। আমরা করি না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি করেন, বাসা স্যারের ল্যাব যেটা আইআরএস ল্যাব, ওনারা করেন। সো ওখানে আপনার মশার সিজনে অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 1,90,000, 1,10,000, 1,20,000 মশা পাওয়া যায় পার উইক। আমি একটা সিম্পল ক্যালকুলেশন বলি, এবং সব ফিমেল মসকিটো। এই 1 লাখ মশা যদি ডিম পারে, একটা মশা 500টা ডিম পারতে পারে। সো এফেক্টিভলি লার্ভা থেকে আরও 5 কোটি মশা জন্ম নেবে। সো আমরা অ্যাকচুয়ালি লার্ভার আগের স্টেজে মশাগুলোকে মেরে ফেলছি। সো এটার আমি যদি একটু বিজনেস পার্সপেক্টিভের দিকে তাকাই, এটা তো হিউজ পার্সপেক্টিভ। লাইক আপনি যদি একটা ঘরের মধ্যে চিন্তা করেন, ছোট ছোট জায়গাতে, আপনি যদি পার্কে চিন্তা করেন, এটা হিউজ মেশিন হতে পারে। সো এটা তো একটা সময় গিয়ে ডেইলি নেসেসিটি হয়ে যাবে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে না, আমরা যেমন ডাস্টবিনকে চিন্তা করি, যদিও আমরা ডাস্টবিন ফ্রেন্ডলি না, মানে যাই হোক, এটা কোনো প্রসঙ্গ, কিন্তু মসকিউটো আমাদের মনে হয় এই ধরনের মেশিন তো খুব দরকার, খুবই দরকার, এবং এটা রাষ্ট্র থেকেই স্টেপ নেওয়া উচিত। এই ধোয়া টোয়া না দিয়ে, চারপাশে ধোয়া দিয়ে তো পুরো মনে হয় যে একদম আমরা কোথায় আসলাম এরকম লাগে। আর এটা তো মানে হেলথের জন্য যথেষ্ট খারাপ। ধোয়া দিয়ে আমরা কি করছি? আমরা শুধু তো মশা মারছি না, আমরা উপকারী যা পোকা আছে সব মেরে ফেলছি, আমরা মৌমাছি মারছি, আমরা প্রজাপতি মারছি, আমরা সবকিছু মেরে ফেলছি। নট অনলি দ্যাট, ওই বাসায় যেখানে স্প্রে করছে ওখানে হয়তো শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, এরকম কোনো পেশেন্ট থাকতে পারে। পার্সোনালি আমার নিজেরই খুব সমস্যা হয়, আমার নিজেরই খুবই সমস্যা, আই কান্ট ব্রিথ। ওই এনভায়রনমেন্টে আমি নিজেই নিঃশ্বাস নিতে পারি না, বাট আমার লাংসে কোনো সমস্যা নাই, তাও আমি নিঃশ্বাস নিতে পারি না। সো যার লাংসের প্রবলেম তার জন্য তো ভেরি ভেরি হার্মফুল, এটা খুবই হার্মফুল কেমিক্যালসগুলো। বাট মানে একটা কমপ্লিট সিস্টেমে আপনার সবই লাগবে, এমন যে না যে আমাদের কেমিক্যাল লাগবেই না, কেমিক্যালও লাগবে, অ্যাট দ্য সেম টাইম আপনার এই ট্র্যাপও দরকার, আপনার বিভিন্ন কন্ট্রোল মেকানিজম দরকার, ক্লিন করা দরকার, অনেক কিছু দরকার। সো এগুলো সব কিছু যদি মানে একসাথে করা যায়, বাংলাদেশে মশা কন্ট্রোল করা সম্ভব। আমি একটা সিম্পল আরেকটা আপনাকে এক্সাম্পল দিই, এটা অনেকে হয়তো বা জানেন না। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কিসে জানেন? মশার কামড়ে। 7.5 লাখ মানুষ অ্যাপ্রক্সিমেটলি মারা যায়। এটা হচ্ছে আপনার যুদ্ধ, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যানিমাল, স্নেক বাইটস কিংবা ক্রকোডাইল বাইটস, এগুলো সবকিছু কম্বাইনের থেকে কিন্তু মশার কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, আমরা জানি না। 2023-এ 1700 মানুষ বাংলাদেশে মারা গেছে। এগুলো তো সব কিছু প্রিভেন্টেবল, তো করা যায়। সো রাইট জায়গা থেকে ইন্টেনশনটা থাকতে হবে, কারণ আমাদের কাজ কি? গবেষণা করা, প্রোডাক্ট বানানো, আমরা তো করেছি আমাদের কাজ। এটাকে এখন
লার্জ স্কেলে নিয়ে যাওয়ার জন্য সবাই কি কেনার মতো এটা প্রোডাক্ট মানে আমাদের এখন যে ভার্সনটা সেটা হচ্ছে আপনার লার্জ এরিয়া কভার করার জন্য সো এটা সবার কেনার মতো প্রোডাক্ট না সো আমাদের এই প্রোডাক্টটা যাচ্ছে হচ্ছে আপনার বিভিন্ন পার্কে যাচ্ছে বিভিন্ন আপনার বড় বাসায় যাচ্ছে আপনার রিসোর্টগুলোতে যাচ্ছে আপনার স্কুলে যাচ্ছে ওই লেভেলে করা কারণ আমার পার্সোনাল যে ওপিনিয়ন যেখান থেকে এটা শুরু করেছি মশা আমার পার্সোনাল প্রবলেম না এটা পাওয়া যায় কোথায় এটা আমরা ডিরেক্টলি সেল করি আপনারা ডিরেক্টলি সেল করেন সো আপনারা এখন পর্যন্ত ওই মানে কি বলা যায় ডিস্ট্রিবিউটর ওই জায়গাতে যান নাই কিছু ডিস্ট্রিবিউটর এসেছে আমরা এখনো তো ছোট বিজনেস তো আমাদের মাত্র R&D কোম্পানি থেকে এখন এই সেগমেন্টে গিয়েছি সো আস্তে আস্তে ওগুলা হচ্ছে আস্তে আস্তে করছি আমাদের ওয়ান অফ আওয়ার বিগেস্ট কাস্টমার হচ্ছে বাংলাদেশ আর্মি ওকে আর্মি অনেক ইউনিটস নিয়েছে আমাদের কাছ থেকে ওনাদের ক্যান্টনমেন্টের ভিতরে অনেক ইউনিট আছে সো আর্মির একটা সুবিধা হচ্ছে যে ওনারা টেস্ট এন্ড ট্রায়াল করেছে ফর অ্যারাউন্ড 4 to 6 months ওকে করে দেখেছে যে ইট ওয়ার্কস তারপর ওনারা নিয়েছেন সো ওনাদের মধ্যে তো প্রসেসেস আর ভেরি ভেরি সিম্পল সো ওনারা ডিরেক্ট পারচেজ করেছেন বাট এটার ফুল অ্যাডাপশনটা অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশনগুলো করা দরকার যদি সিটি কর্পোরেশনগুলো করতে পারে তাহলে আপনার একটা পার্টিকুলার এরিয়াতে মসকিটো ব্রিডিংটাকে অনেক ক্ষেত্রে আপনার কার্ভ করা সম্ভব এমনিতে মশাগুলো আসলে কয়েকদিন মানে কতদিন পর পর আসলে পরিষ্কার করতে হয় বা এগুলো পরবর্তীতে কোনো কাজে লাগে বা কি হয় সো 1 লাখ মশা পার মেশিন is a lot of mosquitoes অনেক মশা রাইট সো এই মশার একটা ইউজফুলনেস আছে আচ্ছা সো এটাকে ফিশ ফিড পোলট্রি ফিড হিসেবে ইউজ করা যায় সো ইটস হাই প্রোটিন এই মশাগুলা যে কোনো পোকা কিন্তু র প্রোটিন এর মধ্যে অন্যান্য জিনিসপত্র কম সো দিস ইজ হাই প্রোটিন ফিড ফর ফিশ আফ্রিকার কোন একটা বোধহয় আপনি দেখেছেন মনে ভিডিওটা করে খায় হ্যাঁ ওনারা ভেজে তারপরে কাবাবের মতো বানিয়ে ভেজে খায় দেখেছি বাট না বাংলাদেশে যেটা হচ্ছে যে আপনার এটা উই ক্যান এক্সপোর্ট উই ক্যান কনজিউম ইট ইন্টারনালি আর্মি যেরকম অলরেডি করছেন বাংলাদেশ আর্মি অলরেডি করছেন এটা সো ওনাদের কিছু ইউনিট আমি যতদূর জানি যে ওনারা ওগুলো ইউজ করেন হচ্ছে ওনাদের পুকুরগুলোতে অ্যাজ ফিশ ফিড সো অনেক মশা কিন্তু আমি যদি আপনাকে ভিডিও দেখাতে পারতাম বুঝতে পারতেন যে অনেক এত বড় চেম্বার পুরাটাতে মশা সো বেসিক্যালি ক্লিনলিনেস এটা মেনটেনেন্স কিছু নাই সো এই মেশিনটার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে পার্টটা এটাতে কোনো ইনএফিশিয়েন্সি নাই সো আপনি একবার যখন ইটস ওয়ান টাইম কস্ট আপনি মেশিনটা বসালেন এটা কোনো মেনটেনেন্স নাই এটা কোনো কনজিউমেবলস নাই ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটি লাগবে ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে আপনার একটা সিলিং ফ্যানের থেকে কম আচ্ছা সো বেসিক্যালি আপনার সারা মাস যদি আপনি অন করে রাখেন রাফলি অ্যারাউন্ড ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড চার্জ অ্যান্ড এভরিথিং 214 টাকা বিল আসবে আপনার বাট এছাড়া এর মধ্যে কোনো এক্সট্রা কেমিক্যাল দিতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে না লাইট নষ্ট হয়ে গেলে লাইট চেঞ্জ করতে হবে ফ্যান নষ্ট হয়ে গেলে ফ্যান চেঞ্জ করতে হবে আছে এছাড়া আর কোনো এটার মেনটেনেন্স নাই সো যে মশাগুলা সেটা হচ্ছে জাস্ট নর্মাল ক্লিনিং খুলে ফেলে দিতে হবে কিংবা আপনি যদি কোথাও ইউজ করতে চান ইউজ করতে পারেন দ্যাটস ইট এছাড়া তেমন কিছুই নেই বিউটিফুল আমরা চাই সাধারণ মানুষের কাছাকাছি চলে আসুক এটা এবং এটা একটা বড় ধরনের মানে স্টেপ হবে মশা কন্ট্রোলের ক্ষেত্রে ডেফিনেটলি সো আমরা এবার একটু ওই পার্সপেক্টিভ নিয়ে বলতে চাই লাইক অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দু জায়গাতেই আপনার বিজনেস আছে এখন জি ওকে অ্যান্ড ইটস প্রফিটেবল বাংলাদেশের বিজনেসটা আমাদের ব্রেক ইভেনে গিয়েছি আমরা ওকে সো ব্রেক ইভেনের চেয়ে বেশি অ্যাকচুয়ালি সো ইনিশিয়ালি R&D আই গেভ ইট 5 ইয়ার্স মিনিমাম 5 বছর আমার লাগবে দ্যাটস আ লিটমাস টেস্ট বলা হয় সাধারণত কোনো বিজনেসে 5 বছর যদি সাস্টেইন করতে পারে দেন দ্যাট বিজনেস ইজ গোইং টু সার্ভাইভ সো আলহামদুলিল্লাহ উই পাস দ্যাট লিটমাস টেস্ট সো এখন যেরকম আরো ডিফারেন্ট সেগমেন্টসে আমরা কাজ শুরু করেছি সেমিকন্ডাক্টর ইজ আ সেগমেন্ট উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ইন Bangladesh Semiconductor Industry Association. We are one of the founding members of that association, together with another 12 companies. 13 company আমরা total. So semiconductor segment নিয়ে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে, AI নিয়ে কাজ শুরু হচ্ছে, AI কাজে আমরা ইনভলভ হচ্ছি। At the same time, আপনি যদি দেখেন আমাদের আশেপাশেই দেখেন কত ডিভাইসেস আছে, লাইট আছে, টিভি আছে, রাইট? এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। We do not make any of it completely বাংলাদেশে। সো বাংলাদেশের জন্য একটা বিশাল প্রসপেক্ট হচ্ছে ইলেকট্রনিক্স সেগমেন্টটা সো আমরা যদি R&D সেগমেন্টটাকে ফোকাস করতে পারি এটা যদি ন্যাশনাল লেভেলে আমরা যদি নিয়ে যেতে পারি পলিসি সাপোর্ট যদি গভর্নমেন্ট থেকে আমরা পাই তাহলে এই সেগমেন্টটাকে ডেভেলপ করে ইট ক্যান বি কম্পারেবল টু দ্য RMG সেক্টর আমরা এক্সপোর্ট করা শুরু করতে পারি দিস ক্যান বি দ্য নেক্সট RMG সেক্টর অফ বাংলাদেশ সো এই আর কি অস্ট্রেলিয়া বিজনেস চলছে অস্ট্রেলিয়া বিজনেস এক্সপ্যানশনও চলছে অ্যাকচুয়ালি আমরা এখন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে স্টাফিং সলিউশন প্রোভাইড করি সো অস্ট্রেলিয়ার ডিফারেন্ট অর্গানাইজেশনকে আমরা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট স্টাফ প্রোভাইড করার চেষ্টা করছি ইঞ্জিনিয়ার্স প্রোভাইড করার চেষ্টা করছি আমরা
আমাদের আরেকটা বিজনেস উইং আছে, ওটা থ্রুতে আমরা আপনার স্টাফ প্রোভাইড করছি অলরেডি অস্ট্রেলিয়াতে। সো ওকে, সো বিউটিফুল, ইউ আর বিজি পারসন এবং আমাদেরকে আজকে কিছুটা সময় দিলেন। আমার মনে হয় যারা বিজনেস করতে চান তাদের জন্য আপনার কাছ থেকে অনেক কিছুই পাওয়ার আছে এই পুরো ঘন্টাতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ।